আমরা একটা জিনিস অবাক হয়ে যাই, বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনের সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অমিকের কথা বললে আইনি জটিলতা আছে, কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই, সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে। তারপরে বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না, ডিভিশন বেঞ্চে ছুটছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ ওয়েতে যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয়। দুঃখের বিষয়, এমপি এমএলএ এর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না, বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি, ওয়াকাফ প্রপার্টি নিয়ে কথা বলছি, মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা 10,000-এর বেশি হয়ে যাচ্ছে কেন, এই আওয়াজ যখন তুলছি, ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি, রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি, ফেক এসটি/এসসি সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে, এর বিরোধিতা যখনই আমরা করছি, এক কথায় মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি, তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল, তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দালাল, তখন আইএসএফ ভোট কাটতে এসেছে বলে আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, মানুষের অধিকার নিয়ে কথা বলছি। 2021 সালের আগে ঠিক একই ভাবে বলা হচ্ছিল এই 21-এর নির্বাচনে বিজেপি এসে যাবে। এখন তৃণমূলকে সবাই সুযোগ দাও, নো ভোট তো বিজেপি বলেছিল, কিন্তু দিনের শেষে কি দেখলাম, আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না, মধ্যখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল, একজন সেকেন্ড অপোজিশনের জায়গাটা দখল করে নিল। আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম, বিধানসভার মধ্যে ঢুকে যে এসটি/এসসি থেকে শুরু করে সংখ্যালঘু দলিত আদিবাসী উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি, হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না। তাই 2024 আসছে, আবার এরা ইস্যু তৈরি করবে, ইলেকশন আসবে, ইস্যু আসবে, কিন্তু আপনাকে আমাকে, আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে। কৃষি বিল যখন পাস হয়েছিল, অপদার্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল, তালাক বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, সেটা আমরা দেখে নিয়েছি। সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায়, তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রং কে বিরোধিতা করে, তাহলে সেটা প্রথম সারিতে আইএসএফ থাকবে এবং অবিজেপি তৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন। এই পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান, যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে, সেই আশা আপনাদের কাছে রাখবো। না হলে ভোট আসবে, সিএ এর কথা হবে, ভয় দেখানো হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি, যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয়, সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল? এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি, সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে? প্রয়োজনে খুললে পাওয়া যাবে, দেখতে পাবেন বকলমে বিজেপি কি সহযোগিতা করেছে। তাই অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন। আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই। আমি শেষে যদি সময় পাই বলবো, নাহলে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো। সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনীতির চাকা পরিবর্তন করতে চাই, অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই, আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো, সেটা মেনে নেবেন। সময় স্বল্প, কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো।
আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে যারা মমতা করি যাদেরকে, তাদের সাম্মানিক ভাতা কত? আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই, বলতে চাই রাজ্য সরকারকে তাদের 15,000 টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে, কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে। তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাঁচাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা, সমকাজে সমবেতন দিতে হবে। আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে। কোর্টের গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে, কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন, এসএসকে এমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন, সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি। আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য, পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আজকে ভাবতে অবাক লাগছে একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে? এদিকে পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে 15 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক। এই 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করার ব্যবস্থা করে দেওয়া হোক। শ্রম কোডের বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী, বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই ডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন, সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন, তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয়। আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন। আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। আমরা একটা জিনিস অবাক হয়ে যাই, বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অমিকের কথা বললে আইনি জটিলতা আছে, কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে। তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চে ছুটছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয়। দুঃখের বিষয় এমপি এমএলএ এর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না, বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। তাই রাইট টু